হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A1 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ত্রী শিক্ষা ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান। তো বিদ্যাসাগরের স্ত্রী শিক্ষা এবং বিধবা বিবাহের ক্ষেত্রে তিনি কি ভূমিকা নিয়েছিলেন, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসি A1 বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন হচ্ছে স্ত্রী শিক্ষা ও বিধবা বিবাহের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। তা বিদ্যাসাগর একজন প্রাণ পুরুষ ছিলেন বাংলার নবজাগরণের ক্ষেত্রে। রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের হাত ধরেই বাংলাদেশের নবজাগরণ ঘটে। কারণ এনারা বুঝতে পেরেছিলেন যে বাঙালি সমাজে যে কুসংস্কার, যে কুমণ্ডুকতা, যে গোড়ামি, যে ধর্মীয় রক্ষণশীলতা রয়েছে, তা থেকে সমাজকে মুক্ত করতে হবে। তাই তারা সমাজ সংস্কার, ধর্ম সংস্কারে অবতীর্ণ হন। এবং এখানে বিদ্যাসাগর লক্ষ্য করেন যে নারী জাতি অশিক্ষার অন্ধকারে তারা নিমজ্জিত এবং তাদেরকে সমাজে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। নারী শিক্ষার তো কোনো কথাই নেই। বলা হতো, একটা প্রবাদ ছিল সেই সময়, যে নারীরা যদি শিক্ষা লাভ করে তাহলে তাকে বৈধব্য যন্ত্রণা পালন করতে হয়। তো এই রকম একটা আবহ থেকে নারীদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বা নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আপ্রাণ আজীবন চেষ্টা করে গেছেন। বিদ্যাসাগরকে বলা হয়, ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছিলেন, দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার, অর্থাৎ ঐতিহ্যবাহী আধুনিক মানুষ। তার মানে তিনি ঐতিহ্যবাহী ছিলেন। প্রাচীন যে হিন্দু ধর্মশাস্ত্র বা প্রাচীন যে ভারতের ঐতিহ্য, সে ঐতিহ্যের তিনি পূজারী ছিলেন। কারণ তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন বড় পণ্ডিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করেছেন, সংস্কৃত কলেজে শিক্ষকতা করেছেন। সংস্কৃত কলেজে যখন শিক্ষকতা করেছেন এবং এর অধ্যক্ষ ছিলেন, তখন তিনি সংস্কৃত কলেজের দরজা সবার জন্য খুলে দিয়েছিলেন এবং একাধিক সংস্কার সাধন করেছিলেন এই সংস্কৃত কলেজে। তা যাই হোক, তিনি একদিকে যেমন ছিলেন প্রাচীন হিন্দু ঐতিহ্যের একজন সমর্থক, পাশাপাশি তিনি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। এই জন্য তিনি একদিকে তার ভিতরে যেমন আধুনিকতা প্রবেশ করেছিল, অন্যদিকে তার ভিতরে ছিল কিন্তু প্রাচীন ঐতিহ্য। তো একদিকে ঐতিহ্যের সমাবেশ, অন্যদিকে আধুনিকতার প্রতিও তার যে স্পৃহা বা তার যে আকৃষ্টতা, এই দুটোকে এক জায়গায় রেখে যদি দেখা যায় তাহলে এই কথাটির সার্থকতা বোঝা যায় যে তিনি ছিলেন ঐতিহ্যবাহী আধুনিক মানুষ, ট্র্যাডিশনাল মডার্নাইজার। তো যাই হোক, তিনি প্রথমে স্ত্রী শিক্ষার জন্য নানা রকম পদক্ষেপ নেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন নারী জাতির মুক্তি আসবে একমাত্র শিক্ষার মাধ্যমে। শিক্ষা আলো নিয়ে আসবে নারীর জীবনে। এই জন্য প্রথমে তিনি নদিয়া, হুগলি, বর্ধমান এই অঞ্চলে নারীদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য তিনি স্ত্রী শিক্ষা সম্মিলনী বলে একটি সংগঠন গড়ে তোলেন। এটা আমরা জানি। এছাড়া তিনি আরো একাধিক পদক্ষেপ নেন। ফিমেল জুভেনাইল সোসাইটি, যেটা কলকাতায় তৈরি হয়েছিল, ফিমেল অর্থাৎ মহিলা বা নারীদের শিক্ষার জন্য যে জুভেনাইল সোসাইটি খ্রিস্টান মিশনারিরা তৈরি করেছিলেন স্ত্রী শিক্ষার ক্ষেত্রে, তিনি তার একজন সমর্থক ছিলেন, তার একজন সদস্য ছিলেন। এছাড়া বড়লাটের যে আইন পরিষদ, সেই পরিষদের একজন সদস্য ছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এই ড্রিঙ্ক ওয়াটার বেথুন তৈরি করেন ক্যালকাটা ফিমেল স্কুল, অর্থাৎ কলকাতায় মহিলা বা নারী বিদ্যালয়। প্রথম এটাই কিন্তু মেয়েদের বিদ্যালয় কলকাতায়। এবং এটা তৈরি করার সময় বিদ্যাসাগর তাকে অনেকভাবে সাহায্য করেন। এই বিদ্যালয় তৈরি হওয়ার পর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়েরা কিন্তু সেখানে পড়তে যায়নি। বিদ্যাসাগর এই ছাত্রীদেরকে তিনি জোগাড় করেন, বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে বুঝিয়ে এই ছাত্রীদেরকে এনে তিনি এই ফিমেল ক্যালকাটা ফিমেল স্কুলে তাদেরকে নিয়ে আসেন। এর ফলে ফিমেল স্কুলের ছাত্রী সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে এবং এই ক্যালকাটা ফিমেল স্কুলে একসময় নাম পরিবর্তন করে রাখা হয় বেথুন স্কুল। বর্তমানে এটি বেথুন কলেজে পরিণত হয়। তো যাই হোক, এরপরে বিদ্যাসাগর প্রায় নিজের উদ্যোগে বাংলার বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে তিনি 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এর ভিতরে অনেকগুলি বিদ্যালয় তিনি নিজের খরচে কিন্তু পরিচালনা করতেন। সরকারি সাহায্য চেয়েও তিনি বারবার ব্যর্থ হওয়ার পর তিনি নিজের খরচে এই বিদ্যালয়গুলিকে পরিচালনা করেছিলেন। এছাড়া সেই সময় যে ছোট লাট ছিল বাংলার হ্যালি ডে,
যে হ্যালিডের তত্ত্বাবধানে বা তারই উদ্যোগে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জায়গায় 20টি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। তা এইভাবে বিদ্যাসাগর কিন্তু নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। এছাড়া তিনি সহজে যাতে শিক্ষা লাভ করতে পারে, ব্যাকরণ শিখতে পারে, সংস্কৃত শিখতে পারে, তার জন্য সংস্কৃত উপক্রমিকা বলে গ্রন্থ লেখেন। বাংলা ব্যাকরণের উপরে বোধোদয় বা বর্ণ পরিচয়, এরকম একাধিক গ্রন্থ তিনি কিন্তু লিখে গেছেন। তাই বিদ্যাসাগরের শিক্ষা উদ্যোগ একটা যুগান্তকারী অবদান বলা যায় নারীদের শিক্ষার ক্ষেত্রে। এরপরে তিনি যে উদ্যোগটা নেন সেটা হচ্ছে মেয়েদের যে বিধবা বিবাহ, সেই ক্ষেত্রে সেই বিধবা বিবাহটা প্রবর্তন করা। কারণ তিনি দেখেছেন যে বহু বিবাহ বাংলাদেশের একটা সামাজিক ব্যাধি। বহু বিবাহের ফলে অনেক মেয়েরা, তখন একটা বিবাহের বয়সের ক্ষেত্রে ব্যাপক ফারাক ছিল, 8-10 বছরের মেয়েদের বিয়ে হতো একটা 50, 60, 70, 80 বছরের বৃদ্ধার সাথে, মানে বৃদ্ধ মানুষের সাথে। এর ফলে খুব তাড়াতাড়ি সেই বৃদ্ধ যখন মারা যেত তখন তার স্ত্রীরা সব বৈধব্য জীবন পালন করতেন। খুব অল্প বয়সেই মেয়েরা কিন্তু এই বৈধব্য জীবন পালন করতেন, অর্থাৎ বিধবা হতেন, এবং তাকে সমাজে এক ঘরে করে রাখা হতো এবং তার জীবন ছিল খুবই কষ্টের। এই বৈধব্য যন্ত্রণা বিদ্যাসাগরকে খুব কষ্ট দিয়েছিল। এজন্য তিনি এ থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য জনমত গঠন করতে শুরু করেন, বিধবা বিবাহের একটা আন্দোলন তৈরি করেন। এজন্য তিনি প্রথমে সর্বশুভঙ্করী পত্রিকাতে লেখালেখি করেন এবং এরপরে তত্ত্ববোধিনী পত্রিকাতেও তিনি এই বিধবা বিবাহ প্রচলনের জন্য একাধিক যুক্তি কিন্তু খাড়া করেন। এছাড়া তিনি ধর্মশাস্ত্র হিসেবে পরাশর সংহিতা বলে এই গ্রন্থের থেকে উদ্ধৃতি তুলে ধরে দেখাতে চান যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, এটা শাস্ত্রের বিরুদ্ধ কোনো ব্যাপার নয়। তো এইভাবে তিনি একটা জনমত তৈরি করেন এবং অনেক মানুষের সই স্বাক্ষর জোগাড় করে তিনি সেই সময়কার যে বড়লাট লর্ড ডালহৌসি তার কাছে প্রেরণ করেন। কিন্তু ডালহৌসি কিছুদিনের মধ্যে ভারত ছেড়ে চলে যান। পরবর্তী যে তিনি এই তার এই মানে এই দাবিতে তিনি স্বাক্ষর করে যান ডালহৌসি। পরবর্তী যিনি গভর্নর হয়ে আসেন সেই লর্ড ক্যানিং এসে তিনি এই আইনে শিলমোহর দেন এবং 1856 26শে জুলাই এই বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়ে যায়। এরপর প্রথম যে বিধবা বিবাহটা হয় বাংলাদেশের ইতিহাসে সেটি কিন্তু ডিসেম্বর মাসের 7 তারিখে, 1856 ডিসেম্বরের 7 তারিখে। এখানে পাত্র ছিল উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার শ্রী শচন্দ্র বিদ্যারত্ন। তিনি এখানকার যে পৌরসভার প্রধান চেয়ারম্যান ছিলেন। তো এনার সাথে বিবাহ হয় বর্ধমানের ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 18 বর্ষীয় একজন বিধবা কন্যা কালীমতী দেবীর প্রথম এই বিধবা বিবাহ সম্পন্ন হয়। এরপর বিদ্যাসাগর 1856 থেকে প্রায় 67 খ্রিস্টাব্দ, প্রায় 10 বছরের মধ্যে প্রায় বাংলার বুকে তিনি 60টি বিধবা বিবাহ দেন নিজের হাতে, নিজের খরচে, এবং এক্ষেত্রে তিনি 82,000 টাকা সেই সময় কিন্তু ব্যয় করে এই 60টি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। অ্যাকচুয়ালি বিধবা বিবাহ আইন পাশ হয়েছে ঠিকই, তো মানুষের রক্ষণশীল মানুষের মধ্যে তো সেই জিনিস প্রবেশ করেনি। তাই এটাকে কার্যকরী করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বিদ্যাসাগর এই কারণে নিজের উদ্যোগে প্রায় 60টি বিধবা বিবাহ দিয়েছিলেন। এছাড়া নিজের পুত্র নারায়ণ চন্দ্রকেও ভবসুন্দরী নামে এক বিধবার সাথে কিন্তু বিবাহ দিয়েছিলেন। তো এইভাবে তিনি বিধবা বিবাহ আইন পাশ করান এবং এই বিধবা বিবাহকে প্রচলনও করে দিয়েছিলেন। এছাড়া তিনি যে বহু বিবাহ প্রথা, বাংলার কুলীন সমাজে একটা ব্যাধি ছিল, একজন অনেকগুলো করে বিয়ে করে, এই বিধবা বহু বিবাহ বন্ধ করার জন্য তিনি আন্দোলন গড়ে তোলেন এবং অনেক মানুষের স্বাক্ষর নিয়ে সরকারের কাছে এর প্রতিবেদন পেশ করেন। কিন্তু সেই সময় সরকার দেখে যে এখানে সিপাহী বিদ্রোহ চলছে, ফলে সিপাহী বিদ্রোহে সরকার ব্যস্ত থাকার কারণে এই ভারতবাসীর এই আভ্যন্তরীণ সামাজিক ধর্মীয় বিভিন্ন নিয়ম নীতিগুলি থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সরকারি ঔদাসীন্যের কারণে এই বহু বিবাহ প্রথাটা কিন্তু তিনি বন্ধ করতে পারেননি। তবে যে বিধবা বিবাহ তার যে প্রবর্তন জীবনের একটা সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেমন ভূমিকা নিয়েছিলেন, একাধিক স্কুল কলেজ তৈরি করেছিলেন। এক্ষেত্রে তিনি একটা নিজে কলেজও তৈরি করেছিলেন, মেট্রোপলিটন ইনস্টিটিউট, পরে যার নাম হয় বিদ্যাসাগর কলেজ। এছাড়া 35টি বালিকা বিদ্যালয়, 20টি আদর্শ বিদ্যালয় এবং ফিমেল জুভেনাইল সোসাইটির সদস্য বা সম্মিলনী, নারী শিক্ষা সম্মিলনী বলে একটা
সংগঠন তৈরি করা, এবং একাধিক পদক্ষেপ নিয়ে তিনি নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা নিয়েছিলেন। আবার মেয়েদের বিধবা বিবাহের ক্ষেত্রেও তিনি কিন্তু আইন পাশ করান, সেই আইনকে কার্যকরী করার জন্য একাধিক বিবাহ তিনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন ৮০ বা ৮২ হাজার টাকা খরচ করে। নিজের পুত্র নারায়ণ চন্দ্রকেও তিনি এক বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন, এবং এই হিন্দু বিধবা নারীদের বিবাহে দেওয়ার জন্য তিনি একটা অ্যানুইটি ফান্ড, ফিমেল অ্যানুইটি ফান্ড বলে একটা ফান্ড তৈরি করেছিলেন। এই ফান্ডের সাহায্য দিয়ে তিনি বিধবাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা এই জন্য বিধবা বিবাহের ক্ষেত্রে সর্বাগ্রে নাম উঠে আসে এই বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ তার অমর কীর্তি, এবং নারী সমাজের কাছে তিনি সোনার অক্ষরে চিরকাল আজীবন ভাস্বর হয়ে থাকবেন, উজ্জ্বল জ্যোতিষ্কের মতো, এনি কোনো সন্দেহ নেই। তা এই বিষয়টা তোমরা নোটসে লিখবে। প্রথমে তোমরা লিখবে স্ত্রী শিক্ষা, সেখানে কিভাবে তিনি স্ত্রী শিক্ষার প্রসার ঘটাচ্ছেন, স্ত্রী শিক্ষার সম্মেলনী তৈরি করছেন, ফিমেল জুভেনাইল সোসাইটি, ক্যালকাটা ফিমেল স্কুল মানে ড্রিঙ্কিং ওয়াটার বেথুনকে সাহায্য করছেন, মেট্রোপলিটন কলেজ তৈরি করছেন, 35টি বালিকা বিদ্যালয় তৈরি করছেন, 20টি আদর্শ বিদ্যালয় তৈরি করছেন, একাধিক গ্রন্থ লিখছেন স্ত্রী শিক্ষার প্রসারের জন্য। এরপরে বিধবা বিবাহের ক্ষেত্রে সর্বশুভঙ্করী তত্ত্ববোধিনী পত্রিকায় তিনি কি কি যুক্তি তুলে ধরছেন, পরাশর সংহিতার উদ্ধৃতি কি তুলে ধরছেন, হ্যাঁ, ডালহৌসির সময় এগুলো কিভাবে তিনি একাধিক মানুষের সই স্বাক্ষর জোগাড় করে ডালহৌসির কাছে মানে গভর্নরের কাছে তিনি সেই আবেদনপত্র তুলে ধরছেন। ক্যানিং ভারতবর্ষে এসে সেই আবেদনকে তিনি কিভাবে আইনে রূপান্তর করছেন 1856 26শে জুলাই। এরপরে তিনি 1856 7ই ডিসেম্বর কিভাবে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন করছেন। 1856 থেকে 67 এই সময়ের ভিতরে তিনি 60টি বিধবা বিবাহ দিচ্ছেন 82,000 টাকা খরচ করে, এবং হিন্দু ফিমেল অ্যানুইটি ফান্ড তৈরি করছেন এই বিধবাদের বিবাহ দেওয়ার জন্য। নিজের পুত্র নারায়ণ চন্দ্রকে কিভাবে একজন বিধবার সাথে বিবাহ দিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে হবে তার স্ত্রী মানে বিধবা বিবাহ এই পর্বে। আর তার আগে আলোচনা করতে হবে তার স্ত্রী শিক্ষার ক্ষেত্রে তার কি কি পদক্ষেপ ছিল, আর শেষে আলোচনা করতে হবে বিধবা বিবাহের ক্ষেত্রে তার কি কি পদক্ষেপ ছিল। প্রশ্নের দুটো পার্ট, একটা স্ত্রী শিক্ষার ক্ষেত্রে তার ভূমিকা কি, আরেকটি বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল। তো এই দুটো পার্ট পরপর লিখে এর অ্যান্সার লিখতে হবে। সেই উত্তর এখন তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছে। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার DSC A1 বিধবা বিবাহ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা, মার্কস 5। পাশ্চাত্যের যুক্তিবাদী উদারনৈতিক চিন্তাধারা 19 শতকে ভারতীয় সংস্কৃতি যে প্লাবন এনেছিল, রামমোহন ও ঈশ্বরচন্দ্র ছিলেন তার দুই স্মরণীয় বাহক। বাংলার নবজাগরণের ইতিহাসে বিশেষত শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নবজাগরণের প্রবাহে ভারতীয় নারী জাতির কল্যাণে বিদ্যাসাগরের প্রয়াস ভারতীয় বা ভারতবাসী কোনোদিন বিস্মৃত হবে না। স্ত্রী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের আগ্রহ ছিল গভীর। হিন্দু সমাজে সেই যুগে যখন মানুষের বিশ্বাস ছিল লেখাপড়া শিখলে স্ত্রী লোকের আশু বৈধব্য অনিবার্য, তখন সমস্ত কুসংস্কারকে অজেয় পৌরুষ ও উপেক্ষা করে স্ত্রী শিক্ষার বিস্তারে তার উৎসাহ ও প্রচেষ্টা ছিল অক্লান্ত। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি হুগলি, মেদিনীপুর, বর্ধমান জেলায় স্ত্রী শিক্ষা সম্মিলনী গঠন করেন। তিনি ফিমেল জুভেনাইল সোসাইটির সঙ্গে যুক্ত থেকে নারীদের সার্বিক উন্নয়নে সচেষ্ট ছিলেন। বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1849 খ্রিস্টাব্দে বড়লাট কাউন্সিলের সদস্য ড্রিঙ্ক ওয়াটার বেথুন ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপন করেন, যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরে মেট্রোপলিটন কলেজ, আজকের বিদ্যাসাগর কলেজ নামে পরিচিতি পায়। সরকারি বিদ্যালয় পরিদর্শক রূপে বিদ্যাসাগর 35টি বালিকা বিদ্যালয় গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এগুলির মধ্যে বেশ কয়েকটি তার নিজ ব্যয়ে পরিচালিত হতো। বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে প্রায় 1300 জন ছাত্রী পড়াশুনো করত। ইংরেজি শিক্ষার পাশাপাশি 1885 খ্রিস্টাব্দে ছোটলাট হ্যালিডের আনুকূল্যে ঈশ্বরচন্দ্র হুগলি, বর্ধমান, নদিয়া ও মেদিনীপুর জেলায় 20টি আদর্শ বাংলা বিদ্যালয় স্থাপন করেন। প্যারা করে বাল্যবিবাহ প্রথা বন্ধের পক্ষে মত প্রকাশ করে তিনি শুভকরী পত্রিকার প্রথম সংখ্যায় বাল্য বিবাহের দোষ নামক একটি প্রবন্ধ লেখেন। তিনি বাল্য বিধবাদের দুঃখ মোচনের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। বিদ্যাসাগরের আর এক অনবদ্য কৃতিত্ব হল হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন প্রবর্তনে সরকারের স্বীকৃতি আদায় করা। এই আইন যাতে বিধিবদ্ধ হয় তার জন্য তিনি সর্বশুভকরী পত্রিকা ও তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবাদের পুনর্বিবাহের প্রয়োজন ও স্বাধীনতা সম্বন্ধে প্রবন্ধ লেখেন। সেই সঙ্গে বিধবা বিবাহ যে শাস্ত্র অনুমোদিত
তা পরাশর সংহিতা থেকে নানা উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন। এই পরিপ্রেক্ষিতে বড়লাট ডালহৌসি শেষ পর্যন্ত হিন্দু বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন, আর ওই আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ করেন পরবর্তী বড়লাট লর্ড ক্যানিং 26 জুলাই 1856। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বাংলায় প্রথম যে বিধবা বিবাহটি অনুষ্ঠিত হয় 1856 7 ডিসেম্বর, তাতে পাত্র ছিলেন 24 পরগনা জেলার শ্রী সচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন বর্ধমানের পলাশডাঙ্গার ব্রহ্মানন্দ মুখার্জির 10 বছরের বিধবা মেয়ে কালীমতী দেবী। 1856 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যাসাগর নিজের থেকে 82,000 টাকা খরচ করে মোট 60 জন বিধবার বিবাহ দিয়েছিলেন। দরিদ্র বিধবাদের বিবাহ দেওয়ার জন্য তিনি গঠন করেন হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। এমনকি নিজ পুত্র নারায়ণ চন্দ্রের সঙ্গেও ভব সুন্দরী নামে এক অষ্টাদশী বিধবার বিবাহ দেন। কুলীনদের বহু বিবাহ প্রথার বিরুদ্ধেও তিনি আন্দোলন গড়ে তোলেন, কিন্তু সরকারি ঔদাসীন্যে এই সমস্যাটির কোনো সুরাহা হয়নি। তো এই ছিল শিক্ষা এবং বিধবা বিবাহের প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান কি। কোশ্চেনের অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্ন উত্তর একের পর এক তোমাদের সামনে নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।